নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত লেখক সমরেশ মজুমদারের একটি সুবিখ্যাত ছোট গল্প পড়তে চলেছি। আজকের গল্পের নাম কাকলাস। এই গল্পটি শুনে সাথে থাকা যাক। আসুন, এখন শুরু হচ্ছে কাকলাস ছোট গল্পটি। বিলিতি মদ দিয়ে ভিজিয়ে রাখলে পায়ের শুকনো চামড়া নরম হয়ে যায়, তারপর একটু একটু করে উঠতে উঠতে সাফ সুতরো। এই পরামর্শ দিয়েছিল গদাধর। টায়ারের জুতো পরে পরে চামড়াটা মোষের ঘাড়ের মতো হয়ে গেছে। ব্যথা নেই, রস গড়ায় না, কিন্তু চোখ পড়লেই বিশ্রী হয়ে যায় মনটা। তার এখন যে বয়স, তাতে শরীরের খোলতাই কেউ আশা করে না। হাজামের কাছে উবু হয়ে বসতে কখনো কখনো দিন 10 পার হয়ে যায়। খাকি শার্ট আর রঙিন পাজামায় ঘাম জমে জমে বিদ ঘুটে যে গন্ধটা তৈরি হয়, তার সঙ্গে পাকা কাঁচা খোঁচা দাড়ি চমৎকার মানিয়ে যায়। এই জন্যে অবশ্য মালিকের কাছে কোনো কটু মন্তব্য শুনতে হয় না জীবনে। তবে গাড়িতে উঠলে নাক কুঁচকে যায় মেম সাহেবের। অবশ্য মেম সাহেব এই গাড়িতে উঠেছেন গোনাগুনতি 3 বার। এই পাগলা গাড়িতে কেউ উঠতে চায় না যদি পেটে কিছু না পড়ে। 3 বছর জিপটা চালাচ্ছে আকাশলাল। এর আগে সে ছিল শিলিগুড়িতে, বলরামবাবুর অ্যাম্বাসাডার চালাতো। তার আগে কাটিহারে। জীবন ভোর কত গাড়ি চালালো হলো। সব কটা গাড়ির চরিত্র আলাদা। মর্জি না বুঝেছ তো ফাঁসলে। এই সব জেনে শুনে চালাতো বলে আকাশলালের খ্যাতি হয়েছিল। বলরামবাবুর ওখান থেকে তাকে নিয়ে এলো এই মালিক। লোকটাকে দেখে তার ভালো লেগেছিল। ঝকঝকে চেহারা, ফর্সা, বছর 30-এর মধ্যে বয়স। ব্যবসা করে প্রচুর পয়সা করেছে। দেখলে বেশ স্নেহ স্নেহ বোধ জাগে। বলরামবাবু বলেছিল, চলে যাও ডুয়ার্সে, কাজের ঝামেলা কম, তোমারও তো বয়স হচ্ছে, 30 টাকা বেশি মাইনে দেবে। ছোকরার এখন খুব ভালো সময় যাচ্ছে, কোনো নেশা ভাঙ করে না, অনেক উঁচুতে উঠবে। কি যেন মন বুঝলো। বলরামবাবুর গ্যারাজ ছেড়ে চলে এলো নতুন মালিকের সঙ্গে। তখন এই মালিকের 2টো গাড়ি ছিল। ফিয়ারটা চাপত মেম সাহেব। জিপে বড্ড হাওয়া ঢোকে। হুড খোলা থাকায় আব্রু থাকতো না বলে ফিয়ারটাই পছন্দ করত মেম সাহেব। ফিয়ার চালাতো একটা নেপালি ছোকরা। খুব সাজগোজ ছিল তার। তার পোশাক আশাক এবং বয়স দেখে কথাই বলতে চাইতো না ছোকরাটা। সেই গাড়ি নেই, সেই ছোকরাও নেই। তখন মালিক আর মেম সাহেবকে দেখলে চোখ জুড়িয়ে যেত। এখন দেখতে ইচ্ছে করে না। 3 বছর আগে হুইলে বসতো আকাশলাল। সকাল 7টায় মালিক নাস্তা খেয়ে চটপটে পায়ে এসে জিপে উঠত। সোজা সাইটে কিংবা সদরের ইঞ্জিনিয়ারের অফিসে ছুটে যেতে হতো তাকে। ভোর ভোর স্নান সেরে পুজো করে নিয়ে পবিত্র মনে স্টিয়ারিং ধরে ভোরের হাওয়া রোদ মাখতে খুব আরাম লাগতো আকাশলালের। ডুয়ার্সের ঝকঝকে রাস্তার দুপাশে গাছের সারি রেখে ছুটে যেতে কি যে আরাম লাগতো। শিলিগুড়ি ছেড়ে চলে এসে বুদ্ধিমানের মতো কাজ করেছে বলে মনে হতো। এই রকম হাওয়া শরীরে লাগলে বেঁচে থাকাটা বেশ আরামদায়ক হয়। যেতে যেতে মালিক জিজ্ঞাসা করত, এই জিপটাকে চালাতে তোমার কেমন লাগছে আকাশলাল? বহুত আচ্ছা মালিক, ঠিকই হ্যায়। আমার বউ এই জিপটায় উঠতেই চায় না বুঝলে।
কেন উঠতে চায় না জানো? নেই মালিক। ও বলে জিভ হচ্ছে কাঠখোট্টা পুরুষের মতো, রসকস নেই। কথাটা বলে হো হো করে হেসে উঠত মালিক। কথাটা আকাশলালের মন খারাপ করে দিত। ড্রাইভার হিসেবে সে যে ওই নেপালি ছেলেটার চেয়ে ঢের ভালো, এটা মেম সাহেবের জানা উচিত। রবিবার মালিক বাড়ির বাইরে বের হতো না। সেদিনটা চমৎকার কাটতো আকাশলালের। ছিপ নিয়ে বেরিয়ে যেত ঝিলে। বিশাল ঝিল, কালো জল, সেখানে স্থির হয়ে থাকে অনেক রহস্য নিয়ে। পুঁটি কাতলার বাচ্চা চটপট উঠে আসে, কিন্তু তাদের সাইজ 1 বিঘতের মধ্যে। আকাশলাল মাছ মাংস মদ খায় না। শিকার করা মাছগুলো সে পৌঁছে দিত মালিকের বাড়িতে। প্রথম দিনই মালিক মাথা নেড়েছিল, এই মাছ কে খাবে আকাশ? ছোট মাছে বেজায় কাটা, আমার বউ কাটা বাছতে পারে না, তুমি খেয়ে নিও। আমি তো মাছ খাই না মালিক। আচ্ছা, তাহলে ধরো কেন? ধরতে ভালো লাগে। তাহলে রেখে যাও, চাকর বাকর খাবে। তাই করত আকাশলাল 3 রবিবার। শেষ পর্যন্ত ছিপ নিয়ে বের হওয়া বন্ধ করল। সারাদিন কাঠের ঘরের সিঁড়িতে বসে দেখত প্রচুর মানুষ দঙ্গল বেঁধে বসে গেছে ঝিলের চারপাশে। মানুষ যা পারে তা ঈশ্বরও পারেন না। দেখতে দেখতে ঝিলটা ফাঁকা হয়ে গেল। বড়শি পড়লে ফাতনা নড়ে না, শুধু মাঝখানে জল তোলপাড় করে একটা বিশাল মাছ শরীরে মুচড়াত। অনেকে অনেক রকম চেষ্টা করেছে, কোনো টোপি চেখে দেখেনি মাছটা। হতাশ মানুষেরা রটিয়ে দিয়েছে মাছটার শরীর এত পেকে গিয়েছে যে তার শক্ত মাংস খাওয়া যাবে না। এখন 2-1 জন ঝিলের পাশে বসে কি বসে না। এই দৃশ্য উদাস চোখে চেয়ে দেখে আকাশলাল। দেখে আর পায়ের শক্ত চামড়ায় হাত বোলায়। গদাধর বলেছিল বিলিতি মদে ভিজিয়ে রাখতে। বিলিতি মদের দাম অনেক। যারা বিলিতি পেটে ঢালে তারা পায়ের চামড়া কি নষ্ট হতে দেবে? কয়েক মাস আগে হলে সে নিজেই একটা বিলিতি কিনে ফেলতে পারত। তারপর তুলোয় জড়িয়ে পায়ের চামড়া ভেজাত। কিন্তু 3 মাস আগে শেষ টাকা পেয়েছে মালিকের কাছ থেকে। বড় ভয় লাগে জমানো টাকা খরচ করতে। আগে এমন হলে চট করে সে অন্য একটা গাড়ির স্টিয়ারিং ধরার চাকরি নিয়ে চলে যেত। গেছেও তো কতবার, কিন্তু এবার পারছে না। বয়স হয়েছে তার। সে কথা ঠিক। এমনকি শরীরের চামড়াও কুঁচকেছে। কিন্তু তাই বলে খাটবার শক্তি তো যায়নি। তবু যেতে ইচ্ছে করছে না কোথাও। অস্বস্তি না ভয়, সেটা বুঝতে পারে না আকাশলাল। ডুয়ার্সের এই জায়গাটা তার মন থেকে শেকড় নামিয়েছে 1000টা। তাছাড়া গত কয়েক মাসে কবার স্টিয়ারিং ধরেছে গুণে বলতে পারে। গাড়ি না চালিয়ে চালাবার মনটায় কেমন জং ধরে গেছে। যা টাকা তার কাছে আছে তাতে আরও 1 বছর এই ঘরে বসে দিব্যি কাটিয়ে দিতে পারে। কিন্তু মুশকিল হয়েছে মালিকের জন্যে। এইখানেই একটু গোলমাল হয়ে যায় আকাশলালের। ঈশ্বরকে মানুষ খেলায় না, মানুষকে ঈশ্বর। 6 মাস আগে হলে সে প্রতিদিন রাত্রে বোতল বোতল বিলিতি মদ পায়ে ঢালতে পারত। তখন তো পায়ের চামড়াটা শক্ত হয়নি। এখন একটা চেষ্টা করলে মালিকের সঞ্চয় থেকে আধ বোতল দিশি সরিয়ে নিতে পারে। কিন্তু দিশিতে এটা সারবে না বলে জানিয়েছে গদাধর। বড় কন্ট্রাক্ট পাওয়ার কথা ছিল মালিকের। শিলিগুড়ির হরি সাহার কাছে গিয়েছিল খোশ মেজাজে। যাওয়ার সময় মালিক জিপে বসে বলেছিল,
কাজটা এত বড় যে তার একার পক্ষে সম্ভব নয়, অথচ ওটা করতে পারলে সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে থাকা যাবে। শিলিগুড়ির হরি সাহাও কাজটা চায়, কিন্তু তার একার দ্বারা হবে না। অতএব দুজনে মিলতে চায়। পার্টনারশিপে ব্যবসাটা চালাবে শুধু এই কাজটার জন্যে। কখনো কখনো মালিকের মন ভালো থাকলে এই সব কথা বলতো। ব্যাপারটা ভালো লাগেনি আকাশলালের। অন্যের উপর বিশ্বাস কতদিন টিকে থাকে? কিন্তু কিছুই বলেনি সে। তার সাজে না মতামত জানানো। কিন্তু সেই রাত্রে জলপাইগুড়ি শহরের বাইপাস দিয়ে হু হু করে গাড়ি চালিয়ে ফেরার সময় একদম বেহুশ হয়ে থাকা মালিকের শরীরটার দিকে তাকিয়ে সে বিড়বিড় করেছিল, এটা ঠিক না মালিক। নিজের শরীরটা অন্যের কাছে ছেড়ে দিলে কুকুরও লাথি মারে। নিজের ব্যবসা অন্যের সঙ্গে জুড়লে তার ইচ্ছেটাও রাখতে হয়। লোকটা আপনার বন্ধু নয় মালিক। প্রথম রাত্রে এত মদ খাওয়ায় যে সে আপনার বন্ধু হতে পারে না। কিন্তু সেসব কথা শোনার ক্ষমতা ছিল না মালিকের। বাড়ির সামনে জিপ থামিয়ে আকাশলাল দেখেছিল ঘুটঘুটে অন্ধকার। সেটা ভালোই বলে মনে হয়েছিল তার। মালিকের ওই অবস্থা অন্য চাকর বাকর দেখুক সে চাইছিল না। মালিকের শরীরটা কাঁধে তুলে নিয়ে গেট খুলে সোজা দোতলায় উঠে গিয়েছিল। কোন ঘরে মালিক ঘুমোয় তা সে জানত না। দরজা বন্ধ সবকটা ঘরের। তার মনে হয়েছিল যে বাড়ি মালিক যত্ন করে বানিয়েছে, তার দরজা অন্য মানুষরা বন্ধ করে রাখে কেন? সে চাপা গলায় ডেকেছিল, মেমসাব, মেমসাব। মালিক আয়া হ্যায়। দক্ষিণের ঘরের দরজা খুলে গেল। মেম সাহেব আলো জ্বেলে জিজ্ঞাসা করলেন, কে? আমি মেমসাব। মালিকের শরীর ঠিক নেই। তারপর মালিককে বিছানায় শুয়ে দিয়ে চুপচাপ নেমে এসেছিল নিচে। সেই রাত্রে তার খুব খারাপ লেগেছিল। মালিকের মদ খাওয়ার জন্যে তো বটেই, আরও খারাপ লেগেছিল এই জন্যে মেম সাহেব কী করে ঘুমিয়েছিল। অত রাত্রে বিনা নোটিশে মালিক কখনো বাড়ি ফিরত না। একবার আগল ভাঙলে জল ঢোকা বন্ধ করে কার সাধ্য? সন্ধেবেলায় মালিকের যাওয়ার জায়গা বেড়ে যেতে লাগলো। আজ শিলিগুড়ি তো কাল হাসিমারা সামচি থেকে মালবাজার ছুটোছুটি করতে হতো আকাশলালকে। আর গভীর রাত্রে বেহুশ একটা শরীর কাঁধে তুলে পৌঁছে দিয়ে আসত আকাশলাল। তখন ঘর অন্ধকার থাকত, তাকে ডাকতে হতো না। মেম সাহেব কোনো কথা বলতো না। কাজ শেষ করে সে চুপচাপ নেমে আসতো। ক্রমশ মালিকের শরীরটা পাল্টে যেতে লাগলো। একটা কালো ছায়া চেহারাটাকে মুড়ে ফেলল ধীরে ধীরে। শেষ পর্যন্ত ঘটনাটা ঘটল হরি সাহার কাছে গিয়েছিল মালিক। বাড়ির বাইরে জিপ নিয়ে বসেছিল আকাশলাল, রোজ যেমন বসে থাকে। রাত বাড়লে, রাস্তায় মানুষ চলা শেষ হলে ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ভেসে এলো। তারপর মালিক বেরিয়ে এলো টলতে টলতে। তার মাথা থেকে রক্ত ঝরছিল। হরি সাহা পেছন পেছন ছুটে এসে চিৎকার করলো, প্রমাণ করো আমি তোমার টাকা মেরেছি। ফের যদি এই নিয়ে কথা বলো তাহলে লাশ নামিয়ে দেব। আজ রক্ত দেখিয়ে দিলাম মাত্র। আকাশলালের হাত নিষ্পিস করছিল, কিন্তু মালিক গাড়িতে উঠে সিটে শরীর এলিয়ে দিয়ে কোনো মতে বলল, বাড়ি চলো, বাড়ি চলো। আকাশলালের মনে হয়েছিল হাসপাতালে যাওয়া উচিত। মালিক বিড়বিড় করে নিজের মনে উচ্চারণ করেছিল, সব শেষ, ফতুর হয়ে গেলাম। তারপর ফুপিয়ে কেঁদে উঠেছিল। খুব কষ্ট হচ্ছিল আকাশলালের।
তার বলতে ইচ্ছে করছিল, কিছুই শেষ হয় না মালিক, সব শেষ মানেই কিছুর শুরু, আপনি কাঁদবেন না। তার আগেই মালিক চিৎকার করে উঠেছিল, কোথায় যাচ্ছ এদিকে? হসপিটাল মালিক। কোন শুয়োরের বাচ্চা তোমাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছে? ঘোরাও গাড়ি। মালিক, আপনার বহুত খুন। কথাটা শেষ করতে না দিয়ে মালিক তাকে বলেছিল গাড়ি থামাতে। হসপিটালের কাছাকাছি নির্জন রাস্তায় গাড়ি থামানো মাত্র মালিক তাকে বলল স্টিয়ারিং থেকে সরে যেতে। ভয়ে ভয়ে সে গাড়ি থেকে নেমে পেছনে উঠে বসল। তারপরেই শুরু হলো ছুটে যাওয়া। ছুটে যাওয়া না বলে উড়ে যাওয়া বললেই ভালো হতো। গাড়ি একবার রাস্তার এপাশে চলে যাচ্ছে আর একবার ও পাশে। ভয়ে চিৎকার করে উঠল আকাশলাল। মালিককে তখন মানুষ বলে মনে হচ্ছিল না, তার চিৎকারে কোনো কাজ হচ্ছিল না। প্রাণের ভয়ে সে সরে এলো পেছনে। মাথার ওপরের রড দুহাতে ধরে পা ঝুলিয়ে রাখলো বাইরে। যে মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে সেই মুহূর্তেই যাতে লাফিয়ে পড়তে পারে এমন ভঙ্গিতে তৈরি হয়ে থাকলো সে। যে রাস্তা তার আসতে লাগতো 1 ঘন্টা, মালিক চলে এলো প্রায় আধা সময়ে। বাড়ির সামনে জিপের ইঞ্জিন বন্ধ করে টলতে টলতে ঢুকে গেল বাড়িতে। সমস্ত শরীর ঝিমঝিম করছিল আকাশলালের। ওই জিপটাকেও তার মনে হচ্ছিল একটা পাগলা ঘোড়ার মতো। মালিক চলে যাওয়ার পরও সে ঝুম হয়ে বসেছিল একই ভঙ্গিতে। চেতনা সচকিত হলো মেম সাহেবের গলায় নিজের নামটি শুনে। চমকে লাফিয়ে নেমেছিল জিপ থেকে। মেম সাহেব বলেছিলেন, অনেকক্ষণ তোমাকে ডেকেছি, ঘুমোচ্ছিলে নাকি? গাড়ি চালিয়ে এলো কে? মালিক, আকাশলাল এত রাত্রে মেম সাহেবকে এখানে দেখবে তা কল্পনাও করেনি। কিছু বোঝার আগেই মেম সাহেব ফিরে গেলেন বাড়িতে। 2 দিন গাড়ি বের হয়নি। তারপর বেহুশ ছিল মালিক জ্বরে। ডাক্তার যাওয়া আসা করেছে, ডাক পড়েনি আকাশলালের। ঝিলের ধারে কাঠের বারান্দায় বসে সে ভবিষ্যৎ দেখার চেষ্টা করেছিল। খানা পাকাতে ইচ্ছে করেনি। ছাতু খেয়েছে কদিন। তারপর ছিপ নিয়ে বসে থেকেছে জলের ধারে। ফাতনার দিকে তাকিয়ে চুপচাপ বেশ সময় কেটে যায়। মালিকের বাড়িতে 2টো ঘটনা ঘটল। নেপালি ড্রাইভারটার চাকরি গেল, গাড়িটা বিক্রি করে দিল মালিক। কানে আসে মেম সাহেব নাকি আপত্তি করেছিলেন, বিক্রি করতে হলে জিপটা ছেড়ে দেওয়াই উচিত। মালিক শোনেনি। সকালবেলায় মাদারিহাটের কাছে একটা সাইটে তাকে নিয়ে যেত আকাশলাল। ওটাই মালিকের শেষ কাজ। রাস্তা তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজও চলছে। স্নান করে ফিটফাট হয়ে যখন মালিক জিপে চাপত তখন স্টিয়ারিং হাতে খুশি হতো আকাশলাল। কিন্তু সাইটে গিয়েই মদের বোতল খুলতো মালিক। একটা কুয়ো খোঁড়া হয়েছিল কাজের জন্যে জল তুলতে, সেটা ভরে উঠল মদের বোতলে। আর রাত বাড়লে যখন কোনো হুঁশ নেই তখন প্রাণ ধড়াস ধড়াস করত আকাশলালের। চিৎকার করে তাকে স্টিয়ারিং ছেড়ে দিতে বলতো মালিক। টলতে টলতে গাড়িতে উঠে ইঞ্জিন চালু করলেই ওটা একটা বন্য জন্তু হয়ে যেত। 2টো পা বাইরে ঝুলিয়ে মাথার ওপরে রড ধরে রাম নাম জপ করতে শুরু করে দিত আকাশলাল। হেডলাইট অন্ধকারকে ফালা ফালা করে ছুটত, দুপাশে জঙ্গল রেখে। কতটা জোরে ওই জিপ ছুটতে পারে তা বোধহয় ওর নির্মাতাও জানত না। মদ খেলে মানুষটা কেন এত গতি চায়, এবং এই করতে গিয়েই জিপটা এক রাত্রে নেমে এলো পাশের মাঠে। জঙ্গল কম,
বুনো লতাপাতা ভেদ করে লাফাতে লাফাতে শেষ পর্যন্ত আটকে গেল উঁচু ঢিবিতে। রাস্তা ছাড়ার সময় লাফ দিয়ে নিচে পড়েছিল আকাশলাল। সেই অবস্থায় জিপটাকেও মাতাল বলে মনে হয়েছিল তার। ওপাশে কোনো শব্দ নেই, হেডলাইটের আলোটা শুধু ঢিবির গায়ে স্থির হয়ে আছে। গভীর অন্ধকারে ডুবে আছে পিচের রাস্তা এবং মনুষ্যহীন জঙ্গলমহল। হুড়মুড়িয়ে ছুটেছিল সে জিপটার কাছে। তারপর উদ্বেগে চিৎকার করেছিল, মালিক, মালিক! কোনো সাড়া শব্দ নেই। মালিক স্টিয়ারিংয়ে মাথা হেলিয়ে পড়ে আছে। প্রথমে ধক করে উঠেছিল বুক, তারপর ঠোঁট নড়তে দেখে সে চিৎকার করল, মালিক, আপনি ঠিক আছেন? কয়েকবার ডাকাডাকির পর মালিক হাত বাড়ালো, ড্রিঙ্ক, হুইস্কি। গলায় এমন একটা সুর ছিল যে সম্মোহিত হয়ে গেল আকাশলাল। গাড়ির খোপ থেকে বোতল বের করে হাতে দিতে গিয়ে দেখল মালিকের হাত উঠছে না। শিশুকে দুধ খাওয়ানোর মতো সে মালিককে মদ খাওয়ালো। সেটা পেটে যেতে মালিক বলল, সাবাস। তারপর বেহুশ হয়ে পড়ল। আকাশলাল যেটুকু বুঝল তাতে নিশ্চিন্ত হলো মালিকের শরীর ঠিকই আছে, রক্ত বের হচ্ছে না, জিপটারও কিছু হয়নি। পরদিন সকালে ঘুম ভাঙল যার ডাকে, তাকে এখানে আশা করেনি আকাশলাল। দরজায় দাঁড়িয়ে মেম সাহেব হুকুম করল, তাড়াতাড়ি করো, আমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। মেম সাহেব আর দাঁড়ায়নি, তৈরি হয়ে দুদ্দার করে ছুটল সে। মেম সাহেব ঝিয়ের হাতে ব্যাগ ঝুলিয়ে এলেন একটু বাদেই। সংকুচিত হয়ে স্টিয়ারিংয়ে বসতেই মেম সাহেব বললেন, তুমি স্নান করো না? কি বিচ্ছিরি গন্ধ। জি মেম সাহেব, রোজ করি, শুধু এটাই হপ্তাতে একবার কাচতে হয়। কোন স্টেশনে যাব? কেন, ফালাকাটায় চলো, ওখান থেকে সকালে ট্রেন পাবো। আকাশলাল কোনো কথা বলল না। হাইওয়েতে পড়ে নিবিষ্ট মনে গাড়ি চালাবার চেষ্টা করতে লাগলো সে। পথে কোনো কথা বলেনি মেম সাহেব। আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেনি সে। এখতিয়ারের বাইরে যাওয়ার কোনো চেষ্টা করেনি সে কোনো দিন। আজ কেন করবে? ফালাকাটায় নেমে মেম সাহেব 100টা টাকা দিল তাকে। কলকাতার টিকিট কিনে নিয়ে এসো, জিজ্ঞাসা করো ট্রেন কখন আসবে। খবর নিয়ে ফিরে এলো আকাশলাল। এখন কোনো ট্রেন নেই মেম সাহেব, দুপুরের আগে কলকাতার কোনো ট্রেন নেই। টিকিট কাটবো? অন্য কোনো স্টেশন থেকে কলকাতার ট্রেন পাওয়া যায় না? জানি না মেম সাহেব, তবে গিয়ে দেখতে পারি। তাই চলো। এ পাশে যদি ব্রডগেজ, ও পাশে ন্যারোগেজ লাইন, দুটোর মধ্যে ব্যবধান 30 কিলোমিটার। আধ ঘন্টায় পৌঁছে গেল তারা। ন্যারোগেজের স্টেশনের অবস্থা খুব খারাপ, লোক খুঁজে পেতে সময় লাগলো। আকাশলাল ফিরে এসে বলল, প্যাসেঞ্জার ট্রেনের আসার কথা বেলা 12টায়, সেটা রোজ 6 ঘন্টা লেট করে। মেম সাহেব খবরটা শুনে খুব হতাশ হলেন। তারপর নিজের মনেই বোধহয় বললেন, কিন্তু আমাকে কলকাতায় ফিরে যেতেই হবে, এখানে কোনো ভদ্র মানুষ বাস করতে পারে না। আকাশলাল বিনীত গলায় বলল, আগে থেকে সিট রিজার্ভ করে তৈরি হয়ে এলে মনে হয় ঠিক হবে মেম সাহেব। এইসব ট্রেনে খুব ভিড় হয়, আমি দেখেছি। খুব ভিড় হয়? হ্যাঁ মেম সাহেব, মেয়ে ছেলের ইজ্জত ঠিক থাকে না। মেম সাহেব চোখ বন্ধ করলেন, তার মাথা ঈষৎ পেছন দিকে ঝুঁকল। এই ভঙ্গি দেখে আকাশলালের বুকের ভেতরটা কেঁপে উঠল। তাকে খুব দুঃখী দুঃখী লাগছে এখন। অত ফর্সা মুখে কালো ছায়া দুলছে। মেম সাহেব বললেন, শিলিগুড়িতে গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে। এই ভয়টাই করছিল আকাশলাল।
ওখানে গিয়ে পয়সা ফেললে বাঘের দুধও মেলে। সে হাউমাউ করে বলে উঠল, আপনি চলে গেলে মালিক বাঁচবে না মেমসাহেব। সে কি, এখন বেঁচে আছে? এটাকে কি বাঁচা বলে? না, আমি বাপের বাড়িতেই ফিরে যাব। ওর সঙ্গে থাকার কোনো প্রবৃত্তি নেই আমার। এম সাহেব মাথা নাড়লেন। আকাশলাল বলল, ঠিক আছে মেম সাহেব। কথাটা শোনা মাত্র মেম সাহেব তার দিকে চমকে তাকালেন। তারপর দৃঢ় গলায় প্রশ্ন করলেন, তুমি কি বলতে চাইছ স্পষ্ট করে বলো। আকাশলাল খুব সংকুচিত হলো। কিছু না মেম সাহেব, আমি কি বলতে পারি? তোমাকে কিছুই বলতে হবে না, চলো ফিরে চলো। আমি ওকে বাঁচাবার জন্যে ফিরে যাচ্ছি না, আমি নিজে বাঁচতে যাচ্ছি। আর মাথা নিচু করে থাকবো না, উঠে এসো। ফেরার সময় মনটা প্রসন্ন হলো আকাশলালের। বাড়ির সামনে গাড়ি দাঁড় করাতেই মেম সাহেব নেমে গেলেন। ব্যাগটা কাঁধে করে পৌঁছে দিতে গেল সে, এবং গিয়ে জানল মালিক বাড়িতে নেই। মেম সাহেব বাড়ি ফিরেই ব্যস্ত হয়ে পড়লেন। তার থাকার জায়গা আলাদা করতে হবে। মালিকের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। মালিক থাকবে নিচের তলায় ঢোকার মুখে, এবং তারপর মেম সাহেব তার নির্দেশটি জানালেন। আকাশলাল যেন মেম সাহেবের অনুমতি না নিয়ে জিপ না বের করে। এই বাড়ি ও সম্পত্তি মেম সাহেবের নামে আইনত লেখা, অতএব এখন থেকে সব কাজ তার হুকুমেই চলবে। এত রাগ কেন বুঝতে পারে না আকাশলাল। স্বামী ব্যবসা করত, টাকা আসত। ব্যবসা চোট খেল, টাকা গেল। স্বামী মদ ধরল, এসব তো নিত্যদিন ঘটছে। তাই নিয়ে এরকম ব্যবহার করার কি মানে আছে? জিপের চাবি চলে গেল মেম সাহেবের কাছে, আর মালিককে খুঁজতে বের হলো আকাশলাল। এই গঞ্জ এলাকায় মালিক বড় একটা কারোর সঙ্গে আড্ডা মারত না। গাড়ি ছাড়া রাস্তায় হাঁটতে দেখেনি সে এই বছরে। কিছুক্ষণ পথে পথে ঘুরতেই এলাকাটা শেষ হয়ে গেল। মেম সাহেবের ঝি বলেছে মালিক নাকি পায়ে হেঁটে বেরিয়েছে। ঘণ্টাখানেক বাদে গদাধরের সঙ্গে দেখা হলো তার। এই যে আকাশ ভাই, তোমার নাকি চাকরি চলে যাচ্ছে। চমকে উঠল আকাশলাল। তুমি কি করে জানলে? আমার মালিক বলছিল তোমার মালিকের সব চিচিং ফাঁক হয়ে গেছে, জিপটাও বিক্রি করবে। জিপের মালিক মেম সাহেব, মালিক নয়। ও সবই সমান, হাতের এ পিঠ ও পিঠ। পুরুষ মানুষই হলো মেয়েদের পরিচয়। যাচ্ছ কোথায়? মালিককে খুঁজতে। হ্যাক হ্যাক করে হাসল গদাধর। তোমার মালিক মাল খাচ্ছে। কোথায়? অবাক হলো আকাশলাল। এই গঞ্জে মালিককে সে কখনো মদ্যপান করতে দেখেনি। কিছুটা অবিশ্বাসের গলায় সে প্রশ্ন করল, কার বাড়িতে? বাড়ি কেন হবে বলে আঙুল তুলে ইশারা করে দেখালো পাঁচু শাহ এর ভাটিখানাটাকে। বিশ্বাস করতে একটু ইচ্ছে হচ্ছিল না আকাশলালের। এই ভাটিখানায় দেশি মদ বিক্রি করে পাঁচু। তার খদ্দের হলো যত কুলি কামিন আর ট্রাক ড্রাইভার। 2 টাকায় অনেকখানি গলায় ঢালা যায়। মালিক কেন যাবে ওখানে? গদাধর বলল, যাও যাও, গেলেই দেখা পাবে। চৌমাথায় সবাই গিয়ে দেখে এসেছে। দেখার মতো দৃশ্য বটে। এরপর আর অবিশ্বাসের কিছু থাকে না। আকাশলাল একটু ইতস্তত করল, তারপর পা চালালো। বড় রাস্তা ছেড়ে সরু গলি নেমে গেছে নিচে। দুপাশে পরিত্যক্ত ড্রাম আর ছেঁড়া টায়ারের স্তূপ। উৎকট গন্ধ ভেসে আসছে ভেতর থেকে। পাঁচুর দোকানের সামনে বিশাল চালার নিচে ছেঁড়া মাদুরে বসে কুলি কামিনরা মদ খায়। সেখানেই দেখতে পেল মালিককে। সে পাজামা পাঞ্জাবি পরে একটা খুঁটিতে হেলান দিয়ে পড়ে আছে। মুখটা লাল,
সামনে প্রায় শেষ হওয়া বোতল পড়ে আছে। তাকে দেখতে পেয়ে কাউন্টার থেকে একজন চিৎকার করে বলল, পুরো আউট, হাঁটতে পারবে না। আকাশলাল উবু হয়ে বসল। মালিক, মালিক, আমি আকাশ। মালিকের কাঁধ ঝাঁকাতে মাথা টলল। এই মানুষকে নিয়ে সে বাড়িতে ফিরবে কি করে? আকাশলাল ছেড়ে দিল। তারপর কিছুটা দূরে চুপচাপ বসে রইল। এই সকালে মাল খেতে মোটেই ভিড় হয়নি। দু একজন যারা আসছে তারা বোতল কিনে ফিরে যাচ্ছে। এখন কারো মদ খাওয়ার সময় নয়। তারা মালিককে দেখে হাসছে, কিন্তু কিছু করার নেই তার। দুপুর যখন পার হব তখন মালিক চোখ খুলল। ইংরেজি ভাষায় কী সব বলল বিড়বিড় করে। তারপর পড়ে থাকা বোতলটা টেনে নিয়ে গলায় ঢালতেই লাফিয়ে কাছে চলে এলো আকাশলাল। মালিক, আর খাবেন না মালিক? আরও কে বাবা? মালিক, আমি আকাশলাল। আকাশলাল, আমার বউকে নিয়ে ভেগেছ? নেহি মালিক, এরকম কথা উচ্চারণ করবেন না, শুনলেও পাপ। নিঃশব্দে হাসতে হাসতে লাগলো মালিক। তারপর বলল, পাপ? পাপ মানে কি? আমার বউকে নিয়ে তুমি ভেগেছ আকাশলাল, তোমাকে আমি মাটিতে টেনে নামাবো। মালিক, মেমসাহেব বাড়িতেই আছেন। বাড়িতেই আছেন মানে? সে ফিরে এসেছে? হায় কপাল! মালিকের চোখে মুখে ভীতি ফুটে উঠল। ও কলকাতায় চলে যায়নি? নেহি মালিক, ভাগ হিয়াসে। যার শালা, তোর মেম সাহেবের পা চাট। কেউ আমাকে বিরক্ত করবি না। এখানে তোকে কে আসতে বলেছে? সেই ডাইনিটা? নেহি মালিক, আমি নিজেই এসেছি। এবার আপনি ঘর চলুন। পকেট থেকে দুটো 10 টাকার নোট বের করে ছুঁড়ে দিল মালিক। ঠিক হ্যায়, খানা লিয়াও, চিকেন আর রুটি। মালিক, বাড়িতে গিয়ে খাবেন, আমার সঙ্গে চলুন। টাকাগুলো কুড়িয়ে ফেরত দিল আকাশলাল। তারপর সাহস করে মালিকের হাত ধরল। তোমার ধান্দাটা কি বলো তো? আমার আর পয়সা কড়ি নেই, তোমাকে মাইনে দিতে পারবো না। এবার কেটে পড়ো এখান থেকে। জিপটাকে শালা বিক্রি করে দিলে কিছুদিন চিন্তা করতে হবে না আমাকে। মালিক এবার আকাশলালের সাহায্যে উঠল। জিপ কোথায়? বাড়িতে। মেমসাহেব চাবি নিয়ে নিয়েছে। শালা হারামি, এখানে কি মুখ দেখাতে এসেছ? তুমি বিয়ে করেছ? না মালিক। কোনো ছেলে মেয়ের সঙ্গে শুয়েছ? কোনো মেয়ে ছেলের সঙ্গে শুয়েছ? না মালিক। আরে ব্যাস, এ তো দেখছি বুড়ো বয়সে ভার্জিন। বাবা, তোমার তো কোনো জ্ঞানই হয়নি। জন্মটাই বৃথা গেল। আমাদের আগের ড্রাইভারটা, আরে যেটা ফিয়াট চালাতো, পদম না কি যেন নাম, মনে পড়ছে? হ্যাঁ মালিক, আমার বউয়ের সঙ্গে শুতো। মাইরি বলছি, ওকে ছাড়তে চায়নি বউ। তোমাকে তাড়াতে চেয়েছিল। তুমি বুড়ো বলে কোনো আগ্রহ নেই, তার ওপর তোমার গায়ে বোটকা গন্ধ। তবে তুমি ভার্জিন জানলে কি করবে জানি না। মালিকের এবার হেঁচকে উঠল। এসব কথা বলবেন না মালিক। কেন বলবো না? আমি আমার বউকে সুখ দিতে পারি না, বাচ্চা দিতে পারিনি, এটা তো সত্যি কথা। কারো দোষ না, ভগবান দেয়নি তাই আমি পারি না। কিন্তু কেউ যদি পারে তাহলে দেখতে দোষ কি? এটাই বউটা বোঝে না। মালিক, শিউরে উঠল আকাশলাল ব্যাপারটা বুঝতে পেরে। হি করে হেসে উঠল মালিক। মাল্লু মাল্লু মাল্লু, যতদিন থাকবে ততদিন সব চাপা থাকবে। ঘোমটার আড়ালে খ্যামটা নেচে যাও, কেউ রাগ কাড়বে না। কিন্তু যেই ফতেবাবু হয়ে গেলে অমনি ব্যাঙাচিও লাথি মারবে, ঘাগুলো দগদগিয়ে উঠবে চাঁদ। মালিককে নিয়ে পথে নেমেছিল আকাশলাল। লোকজন তাকিয়ে আছে হাঁ করে। মালিকের তাতে গ্রাহ্য নেই।
বাড়ির কাছাকাছি এসে মালিক মাথা নাড়ল। না না, ওই হারামির বাড়িতে আমি যাচ্ছি না, প্রাণ থাকতেও না। হতভম্ব আকাশলাল জানিয়েছিল, ওটা মালিক আপনারই বাড়ি। সে কথাই তো বলছি, ওখানে আমি যাচ্ছি না। তোমার ওখানে চলো। আমার ওখানে? মালিক, আপনি কি বলছেন? ঠিক বলছি আকাশলাল। তুমি আকাশ, আমার বউকে নিয়ে ভেগেছ, তোমাকে ঠিক বলবো না? আমার বউ হলো পায়রা, বকবকম পায়রা, ওড়ে তো আকাশেই। আকাশলাল ভেবেছিল মালিক নেশায় আছে। সে বাধ্য হয়েছিল ঝিলের ধারে তাকে নিয়ে আসতে। ঘরে ঢুকে মালিক শতরঞ্জির ওপর চিত হয়ে শুয়ে বলেছিল, আহ কি আরাম। তারপর ঘুমিয়ে পড়েছিল। আকাশলাল ছুটে গিয়েছিল মালিকের বাড়িতে। মাথা নিচু করে মেম সাহেবকে জানিয়েছিল, মালিক এখন কোথায় আছেন? মেম সাহেব ঠোঁট বেঁকিয়ে বলেছিলেন, এখন ভাটিখানায় জুটেছে। ছি, ও মন নিয়েই থাকুক আকাশলাল, এ বাড়িতে না ঢুকতেই আমি শান্তি পাব। ও হ্যাঁ, আমি ভেবেছিলাম জিপটাকে বিক্রি করে দেব, কিন্তু পরে মত বদলেছি। চলুক না চলুক, একটা গাড়ি থাকা দরকার। তুমি ওই ঘরটাতেই থাকো, যখন দরকার হবে ডাকবো। বাকি সময়টা ইচ্ছে করলে অন্য কাজ করতে পারো। আকাশলাল কথাটার অর্থ বুঝতে পারেনি সঠিকভাবে। মেম সাহেব কি তাকে ঠিকে হিসেবে রাখতে চাইছেন? নিয়মিত মাইনেপত্র দেবেন না তাহলে আর চলবে কি করে? সে অবশ্য গদাধরের সঙ্গে পরামর্শ করে ট্যাক্সি ড্রাইভারি করতে পারে, কিন্তু এখন আর ওসব ধান্দা করতে একটুও ইচ্ছে করে না। সে মেম সাহেবকে স্পষ্ট করে জিজ্ঞাসা করবে। তার টাকা পয়সা বেশি চাই না, খাওয়া পরা আর খৈনির পয়সা হলেই চলে যাবে। আকাশলাল ফিরে এলো ঝিলের ধারের ঘরে। খিদেতে পেট জ্বলছে। সকাল থেকে কিছুই পেটে পড়েনি। ঘরে এসে সে দেখতে পেল মালিক নেই। আশেপাশে কেউ নেই যাকে জিজ্ঞাসা করবে হদিস। আবার খুঁজতে বের হবার মতো ক্ষমতা ছিল না আকাশলালের। সে ছাতু মেখে মুখে তুলল। ব্যাপারটা নিয়ে সে খুব চিন্তিত ছিল। এক মালিক ছিল, তাকে নিয়ে নিল আর একজন। সে যেন একটা খেলনা, যে যার ইচ্ছে মতো খেলাচ্ছে। এই সময় ঝিলের জলে বেশ শব্দ করে খেলা করে গেল মাছটা। তারপর সব শান্ত। আর তখনই আকাশলাল আবিষ্কার করল দাগটা। পায়ের অনেকটা জায়গায় কালচে ছায়া পড়েছে। আঙুল দিয়ে ঘষলেও উঠছে না, বরং মনে হচ্ছে সারটা কম। ভালো করে ঝিলের জলে পা ধুয়ে এলো সে। দাগটা আরও স্পষ্ট হয়েছে। আকাশলালের মন খারাপ হয়ে গেল। এটা আবার কী ধরনের অসুখ? মালিকের বাড়ি থেকে কখনো কখনো ডাক আসে। সেদিন মেম সাহেব সেজেগুজে বসে থাকে আগে ভাগে। এখন তার প্রতি কড়া নির্দেশ, গন্ধওয়ালা জামা পরে গাড়ি চালানো চলবে না। প্রথম দিন বিকেলবেলায় মেম সাহেব পাশে বসে বলেছিলেন, শিলিগুড়ি। পথে কোনো কথা হয়নি। শহরে ঢুকে জিজ্ঞাসা করেছিলেন, হরি সাহার কাছে চলো। চমকে উঠেছিল আকাশলাল। যে লোকটা মালিককে মেরে শাসিয়েছিল, পথে বসিয়েছে, তার কাছেই যেতে চাইছে মেম সাহেব। কিন্তু নির্দেশ মান্য করাই তার কাজ। পরিচয় দেবার পর হরি সাহার কর্মচারী তাকে ভেতরে নিয়ে গিয়েছিল। ঘণ্টাখানেক বাদে মেম সাহেবকে জিপে পৌঁছে দিয়ে গিয়েছিল হরি সাহা। হাত কষলে বলেছিল, আজ আমি কৃতার্থ, মন চাইলেই চলে আসবেন, আমি সব সময় আপনার সেবায় তৈরি আছি। গাড়ি চললে মেম সাহেব আনন্দিত গলায় বলেছিলেন, সব মানুষই খারাপ নয় আকাশ, ভালো ব্যবহার করলে শয়তানও ঈশ্বর হয়ে যায়। না, বাড়িতে কেউ আসতো না, কিন্তু মেম সাহেব বাইরে যাওয়া বন্ধ হলো না। আজ হরি সাহা, কাল প্রতিম সিং, পরশু বদ্রীনারায়ণ।
এরা সবাই মালিকের ব্যবসার বন্ধু। মেম সাহেব যখন ফেরেন তখন তার পাশে জিপে বসে গন্ধ পায় আকাশলাল। গন্ধটাকে চেনে, সেই সঙ্গে তার মনে একটা ভয় পাক খেতে থাকে। কবে মেম সাহেব স্টিয়ারিং কেড়ে নেবেন আর তাকে বসতে হবে পেছনে পা ঝুলিয়ে। সেই অবস্থায় মেম সাহেব একদিন জড়ানো গলায় বলেছিলেন, তুমি খুব ভালো আকাশ, খুব ভালো, কিন্তু তুমি মদ খাও না। জি নেহি মেম সাহেব। কেন খাও না? ইচ্ছে হয় না মেম সাহেব, তাছাড়া পয়সাও নেই। ওই লোকটা তো ভিক্ষে করে মদ খায়, দেশি মাল শুনেছি। ভোরবেলায় তোমার ঘর থেকে বেরিয়ে চলে যায় ভাটিখানায়, তুমি ওকে পয়সা দাও আকাশলাল? জি মেম সাহেব। কেন দাও? মালিক চাইলে না বলতে পারি না। কে তোমার মালিক? আমি না সে। তুমি হাত বদল হয়ে গেছো আকাশ, মনে থাকে যেন। ওকে আর পয়সা দেবে না। মালিকের বড় কষ্ট মেম সাহেব, ঠিক মতো খান না। আমি আর কি খাওয়াতে পারি? ঝিলে মাছও নেই। ঝিলে একটা পাকা মাছ আছে শুনেছি, ওটা আমার চাই। ঠিক আছে মেম সাহেব, কিন্তু মাছটা বড়শি খায় না। নিশ্চয়ই খাবে, খাওয়াতে হবে। তোমার মালিক যতদিন আমাকে বাইরে যেতে দেয়নি ততদিন আমি তাই জানতাম। ও নিজে পারত না বলে অন্যকে লেলিয়ে মজা দেখত, কিন্তু এখন আমি জেনে গেছি যত বড় মাছ হোক ঠিক মতন বড়শি ফেললে খাবে। দুইজন দু প্রান্তেরই বা কী করে বলা চলে পরস্পর প্রতিদ্বন্দ্বী। মাঝখানে সে আকাশলাল অসহায় হয়ে পড়ে। মালিকের প্রতি তার কোনো দায় নেই, তবু তাকে ছাড়তে পারে না। মেম সাহেব অবশ্য তাকে মাইনে দিচ্ছে এখন, কিন্তু সেটা মানতে পারে না সে। এই জায়গা ছেড়ে চলে যাওয়ার মনটা এখন অসাড় হয়ে গেছে। কি করবে সে? 24 ঘন্টায় খুব কম সময় মালিক হুঁশে থাকে। ইচ্ছের বিরুদ্ধে সব সময় পয়সা চাইলে হ্যাঁ বলে না আকাশলাল। খারাপ লাগে, তবু বলে না। আজ বিকেলে মালিক ছিল আধা হুঁশে, আর সেই সময় মাছটা ঘাই মারল। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো মালিক। আকাশলাল, মাছটার ওজন কত হবে মনে হয়? জানি না মালিক। 20 কেজি তো বটেই, তার মানে 25 করে হলে 500। মাছটাকে আমার চাই, ধরে দাও আকাশ। তোমাকে 100 দেব, 400তে আমার 2 মাস আরামসে চলে যাবে। চোখ বন্ধ করল মালিক আবেশে। ও মাছ টোপ খায় না মালিক। কিসের টোপ? ময়দা, ফড়িং, কাঁঠালের কোয়া, কোনোটাই না। ব্যাঙ ফেলো, জ্যান্ত ব্যাঙ, যে ব্যাঙের গা থেকে গন্ধ বের হয়। ব্যাঙ খাবে মাছ? হ্যাঁ বাবা, আমি বাপের কাছে শুনেছি। বড়শিতে গেথে ব্যাঙ ফেলো জলে, নড়ে চড়ে বেড়াবে, মাছ বুঝতে পারবে না, ওটা গিললে বড়শি আটকাবে। ও মাছ আমার চাই আকাশলাল। তোমার 100 একদম পাকা কথা। ফুর্তি নিয়ে বেরিয়ে গেল মালিক। যাওয়ার সময় বলে গেল, ছিপ সুতো বড়শি আছে ও বাড়িতে, মাছের বাপের সাধ্যি নেই সেই সুতো ছেড়ে। 100 টাকা! রোমাঞ্চিত হলো আকাশলাল। 400 হাতে পেলে মালিক নিশ্চয়ই আর তাকে বিরক্ত করবে না কিছুদিন। আর 100 পেলে সে কয়েকটা ছোট বিলিতি কিনে ফেলবে মালিককে লুকিয়ে। পায়ে বড় শক্ত হয়ে গেছে চামড়াটা, গরুর ঘাড়ের মতো। পুরো বোতল দিয়ে চামড়া ভিজিয়ে রাখলে আবার আগের মতো হয়ে যাবে। হাঁটতে আজকাল কষ্ট হচ্ছে বেশ। আকাশলাল মালিকের বাড়িতে এসে ছিপ, বড়শি, সুতো প্রার্থনা করল। মেম সাহেব হাসলেন। মাছটাকে ধরতে পারবে তো আকাশলাল? ভালো ফ্রাই হবে। সামনের বুধবার পার্টি আছে, আমি ফ্রাই খাওয়াবো সবাইকে। মালিক মাছটাকে চায় মেম সাহেব। কে চায়?
ওর চাওয়ার কোনো অধিকার আছে? মাছ ধরবে তুমি, তুমি আমার লোক, ও চাইবে কেন? তুমি কাকে দেবে আকাশ, ওকে না আমাকে? মদির হাসলেন মেম সাহেব। বুকের ভেতর চিতা জ্বলল আকাশলালের। জি মেম সাহেব। কত বড় মাছ? 20 কেজি। আহ, ছেলে না মেয়ে? জানি না মেম সাহেব। কাছে এগিয়ে এলো মেম সাহেব। ওর নাকের ডগা দিয়ে ঝুলিয়ে আনবে মাছটা। তারপর আমি তো আছি আকাশলাল। ব্যাঙ কোথায় পাওয়া যায় যার গায়ে গন্ধ আছে? সে গন্ধ মাছকে টানবে। হ্যারিকেন হাতে রাত দুপুর পর্যন্ত ব্যাঙ খুঁজে বেড়ালো আকাশলাল। কত রকমের ব্যাঙ চোখে পড়ল, কিন্তু তাদের গায়ে তো গন্ধ নেই। খুঁজতে খুঁজতে চলে এলো ভাটিখানার পেছনে ডোবার ধারে। সেখানে পড়ে থাকা মদ ফেলে দেয় চাকর বাকর, বোতল ধোয় জলে। গোটাচারে ব্যাঙ পেয়ে গেল আকাশলাল। নাকের ডগায় ঝুলিয়ে দেখলো গন্ধ ছাড়ছে যেন, মদ মদ মিঠে গন্ধ। মদ ধোয়া জলে বাস করে শালারা মাতাল হয়ে বসে আছে। পা চালিয়ে ঝিলের ধারের ঘরে ফিরে এলো সে। মালিক পড়ে আছে চিত হয়ে, জ্ঞান নেই। সকাল সকাল তোড়জোড় শুরু করলো আকাশলাল। যেখানে জল গভীর তার কাছে পাড়ে সে বড়শি ফেলল জলে। ব্যাঙের পেটের কাছে এমনভাবে বড়শি ঢুকিয়েছে যাতে একটু অস্বস্তি না হয় ওটার। বড়শির এক বিঘেত ওপরে শীষে বেঁধেছে। বেশ কিছুটা দূরে ব্যাঙটা জলের তলায় খেলা করছে। ফাতনাটা তালে তালে ঘুরছে। এক দৃষ্টিতে চেয়েছিল আকাশলাল। ঘণ্টাখানিক পার হয়ে গেল, মাছটার কোনো চিহ্ন নেই। এর মধ্যে মালিক ঘুরে গেছে। খাচ্ছে, ঠোকরাচ্ছে। না মালিক, খাবে, ঠিক খাবে। আমি খদ্দের ধরতে যাচ্ছি, 400 টাকা। মালিক যাওয়ার ঘণ্টাখানেক বাদে মেম সাহেব এলো। সে উঠে দাঁড়াচ্ছিল। মেম সাহেব বলল, আহা, বসো বসো, মাছটা ধারে কাছে আছে। জানি না মেম সাহেব। ধরতে পারলেই ডাকবে, আমি জ্যান্ত দেখতে চাই ওকে। খুব সুন্দর একটা জিনিস দেব তোমাকে। সে কোথায়? তোমার আগের মালিক। খদ্দের দেখতে গেলেন মাছটার জন্য মেম সাহেব। দেখাচ্ছি খদ্দের, আমি তোমার মালিক, মনে থাকে যেন। তারপর আরও 2 ঘন্টা কাটল। নির্জন ঝিলের ধারে হাওয়া বইছে, চোখ টনটন করছে ফাতনার দিকে চেয়ে চেয়ে। মাছটার পাত্তাই নেই। একবারে বড়শি তুলে দেখেছে ব্যাঙটা দিব্যি আছে। ক্রমশ মনে হতে লাগলো এই টোপ খাবে না মাছটা। কিন্তু কে অপেক্ষা করবে সন্ধে পর্যন্ত? 2 মানুষকে দুঃখ দিতে পারবে না সে। 2 লোকই চায় মাছটা উঠুক। সে চেষ্টা করে যাবে, কিন্তু খিদেতে একসময় অবসন্ন বোধ করল সে। অথচ ছিপ ফেলে ওঠাও যাবে না, ঘুম পাচ্ছে তার। বুদ্ধি করে ছিপের ডগা থেকে সুতোটাকে খুলল আকাশলাল। তাতে ফাতনাটা একটু কাঁপল মাত্র। তারপর সুতোর প্রান্তটা বাঁধল নিজের পায়ে। যেখানকার চামড়া শক্ত এবং কালো, সেখানে বাঁধনটা পড়তে তার ব্যথা লাগলো না। নিশ্চিন্ত, এবার টান টান শুয়ে পড়া যাক। টোপ গিললেই সে জেগে যাবে। চিত হয়ে শুয়ে সে আকাশটাকে দেখতে গেল। রোদ নেই, ঘোলা হয়ে আছে, হাওয়া বইছে। বৃষ্টি হবে নাকি? আকাশলালের ক্লান্তি শিরায় শিরায়। ঘুম এলো লাফিয়ে। সমস্ত চরাচর তখন শব্দহীন। জলের ঢেউ কাঁপছে বাতাসের খেয়ালে। হঠাৎ একটা হ্যাঁচকা টান লাগলো শরীরে। ঘুম ভাঙা হতভম্ব আকাশলাল বুঝতে না বুঝতে অনেকটা নেমে এলো জলের ধারে। ঘোর কাটতে উবু হয়ে শক্ত কালা চামড়া থেকে টান সুতোর বাঁধন খুলতে গিয়ে আবার টান এলো। সরসরিয়ে তার শরীরটা নেমে যাচ্ছিল নিচে। প্রাণপণে সে কিছু আঁকড়ে ধরতে চাইল। কয়েক মুঠো ঘাস নিয়ে সে আছড়ে পড়ল জলে।
ব্যাপারটা এমন আকস্মিক যে একটা চিৎকারও তার গলা থেকে বের হলো না। এক টানে অনেকটা জলের তলায় গিয়ে আলগা হলো সুতোটা। বাতাসের জন্যে ছটফটিয়ে ভেসে উঠল আকাশলাল। চোখ মেলে দেখল পাড় অনেক দূর। তখন হ্যাঁচকা টান, কাঠির মতো ডুবে গেল তার শরীর। জলের মধ্যে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে প্রচণ্ড শক্তিতে। চোখে ঘোলা জল, হাঁ করতে তাই ঢুকে গেল পেটে। বুকে অসহ্য যন্ত্রণা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আকাশলাল প্রাণপণে ওপরে উঠে এলো। তার চোখে অন্ধকার। বাতাস ঢুকলো বুকে। ঝিলের মাঝখানে সে আবার টান এলো। শরীরটা পেছন পা সামনে ছুটে যাচ্ছে। এই সময় চেতনার শেষ বিন্দুতে পৌঁছে সে মাছটাকে দেখতে পেল। চোয়াল শক্ত করে তার দিকে তাকিয়ে আছে। প্রাণপণে সুতোটাকে ছাড়াতে চাইল সে মাছটার শরীর থেকে। মাছটা ভয় পেল। জলজ শ্যাওলার মধ্যে সে ঢুকে যেতেই আকাশলালের শরীরটা এলিয়ে পড়ল। ছেঁড়া কাগজের মতো ভাসতে ভাসতে শ্যাওলার মধ্যে গিয়ে উপুড় হয়ে শুয়ে রইল। শিশেটা আটকে গিয়েছিল দাঁতে। মাছটার খুব কষ্ট হচ্ছিল, কারণ ইতিমধ্যে তার মুখ থেকে রক্ত ঝরছিল। একটা সুগন্ধি ব্যাঙকে কপাত করে গিলে ফেলতেই অত বড় একটা ওজন তাকে টানতে হবে সে ভাবেনি। মরিয়া হয়ে এতক্ষণ ঝিলময় ছুটে বেরিয়েছে সে, কিন্তু কিছুতেই ওজনটা তাকে ছেড়ে যায়নি। শেষ পর্যন্ত সে কারণটা বুঝতে পারল। ওই নেতিয়ে পড়া মানুষটার সঙ্গে সে এক সুতোয় বাঁধা পড়ে আছে। বাঁচতে হলে সুতোটাকে খুলতে হবে, কারণ ইতিমধ্যে বোঝা গেছে সুতোটাকে ছিঁড়বার সাধ্য তার নেই। কিন্তু তার সবচেয়ে বেশি অস্বস্তি হচ্ছিল অন্য কারণে। তার গলার কাছে ব্যাঙটা নড়ে বেড়াচ্ছে। ওটাকে বের করে দিতে পারলে খুশি হতো সে। তার এমন যন্ত্রণার সময় ব্যাঙটা নড়ছে কেন? সে ওটাকে গিলতেও পারছে না শক্ত শিশের জন্যে। মাস্টার হাঁপ ধরে গিয়েছিল। এই ঝিলের সম্রাট সে। চেহারায় অহংকার আছে। সে মানুষটার শরীরের কাছে সে লেজ দিয়ে একটা আঘাত করল। নরম কাদায় মানুষটার মুখ সামান্য নড়ল মাত্র। এবার মাছটা সুতোর অন্য প্রান্ত দেখতে পেল। মানুষের পায়ে বাঁধা আছে। টানাটানিতে আরও টাইট হয়ে গিয়েছে। কয়েকবার আঘাত করা সত্ত্বেও সুতো ছিঁড়ল না। সে আবার সাঁতরাতে লাগলো। শ্যাওলারা বাঁধন ছেড়ে বেরিয়ে আসা মানুষের শরীরটাকে তার এবার বেশি ভারী লাগলো। যতক্ষণ মানুষটার প্রাণ ছিল ততক্ষণ তাকে টেনে বেড়ানো সহজ ছিল। তবু বন্ধন মুক্তির আশায় মাছটা সমস্ত ঝিলময় ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। সে বিশ্রামের জন্যে এক সময় শান্ত হলো। তবে এই ভেবে সে স্বস্তি পেল, আর যাই হোক, মানুষটার ক্ষমতা নেই তাকে আক্রমণ করার। শুধু গলার কাছে ব্যাঙটা যদি না থাকতো। কত সময় কেটেছে মাছটা জানে না। এর মধ্যে প্রয়োজনে সে উপরে উঠেছে, বাতাস নিয়েছে। মানুষটা শুয়ে আছে তেমনি একাকী। মাছটা তার ঘ্রাণ নিয়েছে। সুতোটা খুলে গেলে সে একবার দেখবে মানুষটাকে খুবলে। ক্রমশ ওর গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। লোভনীয় খাবার বলে মনে হচ্ছে। অনেক দিন পেট ভরাবে মানুষটা। শুধু সুতো খুলতে যা দেরি। ক্লান্ত মাছ ঘোরের মধ্যে ছিল। হঠাৎ সে টান বোধ করল। কেউ তাকে ওপর দিকে টানছে। চকিতে প্রতিরোধ করল সে, কিন্তু উপাসের শক্তি বেশ বেশি। বিহ্বল হয়ে সে দেখল নিচে শ্যাওলার মধ্যে শরীরটা নেই। সে টান লক্ষ্য করে ওপরে উঠে দেখল মানুষটা আরও ফেঁপে ফুলে ওপরে ভাসছে। জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের শক্তি যে এত বেশি আবিষ্কার করে মাছটা আবার ছুটতে শুরু করলো।
তার খুব কষ্ট হচ্ছিল, কারণ ওই মানুষটা কিছুতেই জলের তলায় নামতে চাইছিল না। মাছটা আরও কাহিল হয়ে পড়ছিল, শরীরটা ডুবছে আর ভাসছে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল সে। তার বোধ হলো মানুষটা তার শত্রু নয়, সে মানুষটার নয়, সর্বনাশ করেছে সুতোটা। এইটা থেকে মুক্তি পেলে ওরা দুজনেই বেঁচে যেত। লগি দিয়ে টেনে টেনে আকাশলালের বিভৎস শরীরটাকে তীরে নিয়ে আসা হলো। যারা ভিড় করে কাণ্ডটা দেখছিল তারা আকাশলালের চেয়ে নিঃস্ব মানুষ, উৎসাহটা তাদেরই বেশি। মালিক পাথরের মতো দাঁড়িয়েছিল দূরে। আকাশলালের বাক্স প্যাটরা ঘেটে 3,000 টাকা পাওয়া গেছে। মাছ ধরতে গিয়ে লোকটা মরে গেল, 400 টাকার ব্যবস্থা করতে গিয়ে লোকটা 3,000 দিয়ে গেল। সে চিৎকার করে বলল, সৎকার খরচা আমার, 50টা টাকা দিয়ে দিচ্ছি। তারপরেই হিসেব করে নিল 2,950-এ তার কতদিন চলবে। ঠিক অত টাকা নেই কাছে, কারণ মৃত্যুর খবর আর অর্থপ্রাপ্তির পর সে উদার হয়েছে। দিশির বদলে 80 টাকা দিয়ে বিলিতি কিনে এনেছে। সেইটা হাতে নিয়ে সে উৎসাহ দিচ্ছিল এবার দেহটাকে টেনে তুলতে। এই সময় মেম সাহেব এলেন। তাকে দেখে পথ ছেড়ে দিল অর্ধনগ্ন মানুষগুলো। মেম সাহেব আকাশলালের শরীরটার দিকে তাকিয়ে নাকে রুমাল চাপা দিয়ে বললেন, আহা বেচারা, ওর সৎকারের টাকাটা আমি দেব না। আমি চিৎকার করে উঠল মালিক। মেম সাহেব ঠোঁট বেঁকালেন। দেহটাকে তোলা হলো। ফুলে পচন শুরু হয়েছে এবং তখনই একজন আবিষ্কার করলো ওর পায়ে সুতো বাঁধা। কালো পুরু চামড়ায় সেটা বসে আছে। মেম সাহেব 3 হাত পিছিয়ে গেলেন। ইস, কি গন্ধ! মালিক এগিয়ে এলো। গন্ধ বন্ধ করে দিচ্ছি, কয়েক পেগ না হয় যাক। তারপর বোতলের মুখ খুলে কিছুটা মদ ছড়িয়ে দিল আকাশলালের শরীরে এবং পুরো কালো চামড়ায় পড়ল কয়েক ফোঁটা। মেম সাহেব বললেন, হঠাৎ দেখছি বিলিতি। মালিক বলল, আরও অনেক কিছু দেখবে, যেমন দেখাচ্ছ। দেখাবই তো, চাপা গলায় বলল মেম সাহেব। তোমার সঙ্গে কথা আছে। আর চোখে মেম সাহেবের পেটের দিকে দেখে নিয়ে মালিক বলল, তাই? এই সময় হইচই উঠল। কয়েকটা হাতের টানে সুতো উঠে আসছে। এর শেষ তক মাছটাকে দেখা গেল। কয়েকজন নেমে গেল জলে। মাছটা কোনো প্রতিবাদ করল না, হয়তো তার সেটা করার শক্তি অবশিষ্ট ছিল না। আকাশলালের মৃতদেহের পাশে সেই বিশাল মাছটাকে ফেলে দিতেই সে কয়েকবার শেষ চেষ্টা করল লাফাতে। ভিড়টা ভয় পেয়ে ছিটকে গেল দূরে। কয়েকবার আছাড় খেয়ে মাছটা আকাশলালের শরীর ঘেঁষে শুয়ে পড়ল। চোখ বন্ধ আকাশলালের পাশ থেকে সরিয়ে আনলো তাকে দুজন। মালিক নিজের মনে বলল, বড্ড পাকা মাছ, বিক্রি হবে না। মেম সাহেব মাথা নাড়ল, ফ্রাইয়ের মাংস হবে না। মালিক বলল, তুমি 25 দাও, আমি 25 দিচ্ছি। মেম সাহেব ভুরু তুলল, কেন? সৎকারের জন্যে, কপালে পুণ্যি হয় শুনেছি। আধা আধি পুণ্যি? মালিক চিৎকার করে বলল, কেটে ফেলো মাছটাকে। সঙ্গে সঙ্গে ছুরি এসে গেল। ঝপাত করে কোপ পড়ল পেটে। গল গল করে রক্ত এসে পড়ল মৃত শরীরের পাশের মাটিতে। একজন সন্তর্পণে বড়শিটাকে বাঁচাতেই বোধহয় মাছের মুখ ফাঁক করে শীষে খুলে সুতোটাকে টেনে ছুরি চালিয়ে বড়শি আলগা করতেই ব্যাঙটাকে দেখা গেল। মানুষেরা হেসে উঠল, কারণ ব্যাঙটা বেঁচে আছে এখনো। সন্তর্পণে তাকে মুক্ত করে মাটিতে ফেলে দিতে এসে কয়েক মুহূর্ত নিশ্চুপ পড়ে রইল। তারপর নিজের অস্তিত্ব প্রমাণ করতে লাফ দিতেই মৃত মাছটার শরীরে গিয়ে পড়ল। প্রবল উৎসাহে দ্বিতীয় লাফটা তাকে টেনে নিয়ে এলো আকাশলালের গলায় এবং
অনেক সময় পার হয়ে যাওয়ার পর এখন ব্যাঙটা পরিচিত গন্ধ পেল। ভিজে ভিজে মদের জল সে চুকচুক করে চেটে নিল জিভে। তৃতীয় লাফে সে নেমে গেল ঝিলের জলে। মেম সাহেব চাপা গলায় বললেন, তোমার নোংরা জামা থেকে আকাশলালের গন্ধ বের হচ্ছে। মালিক হাসল। তোমার কথায় আষ্টে গন্ধ মাস্টার মতো। মেম সাহেব চকিতে সেদিকে তাকালেন। তারপর অজান্তে একটা হাত উঠে গেল পেটে। সেখানে 1, 2 এবং তৃতীয় লাফ দিয়ে কেউ শান্ত হলো আপাতত। বন্ধুরা, আজকের ছোট গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। নমস্কার।